হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকবো আজ সারা দিনটায় আমার। তুমি বৃষ্টি হয়ে নামবে, তুমি বৃষ্টি হয়ে নামবে, আর কোনো চিন্তা আমার, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার। অ্যানিভার্সারির রাতের সেই ভয়ানক ঘটনার পর আমি তন্ময় ভাইকে অ্যাভয়েড করতে শুরু করলাম, কিন্তু বেশি দিন করা সম্ভব হয়নি। ঢাকা যাবার পূর্বের দিন তিনি জোরপূর্বক রুমে আসলেন, সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে বললেন, গুরুত্বপূর্ণ কাজ আছে, ফিরতে দেরি হবে, এবার সাবধানে থাকবি। তিনি যখন নিজে কথা বলে গেলেন ফিরতে দেরি হবে, তার মানে সেটা সাধারণ দেরি নয়। হলো সেটা, মাসের পর মাস যাচ্ছে তিনি ফিরছেন না। এদিকে আমি 2 দিন ফোনে কেঁদে ফেলেছি, বারবার বলার পরেও তিনি ফিরেনি। খাওয়া দাওয়া কমে গিয়েছে, ঘুম ঠিক মতো হচ্ছে না, কত রাত কেঁদে কেঁদে ঘুমিয়েছি হিসেবও নেই। অথচ এত কষ্টের মাঝে কলেজ যেতে হয়েছে প্রতিদিন, সেখানে গিয়েও শান্তি নেই। সুমনার নতুন নতুন বাজে কথা, আমাকে দেখলেই নানান স্ল্যাং ব্যবহার করবে, জবাব দিতে পারছি না কারণ ইঙ্গিত করে বলে, সরাসরি বললে ওর চুল ছিঁড়ে হাতে ধরাই দিব। সেবার ওর বন্ধু বান্ধব নিয়ে টিটকারি মেরে বলেছিল, কিছু বেশ্যা আছে না যেগুলো অন্যের জিনিস নিয়ে নেয়, এমন একটাকেই আমি চিনি, মাঙ্গিবাজ। আমার যা পছন্দ তাই ওর লাগবে, উপর দিয়ে ভীতু সেজে ছেলে ধরে, সেগুলোকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। ঘেন্নায় শরীর জ্বলে যাচ্ছিল, মার্জি ভীষণ রেগেছিল, চুল টেনে ধরেছিল সুমনার। আমি দ্রুত ছাড়িয়ে আনি, তাতে কি সুমনার বিন্দু মাত্র লজ্জা নেই। ঝগড়া করার জন্য মেয়েটা সর্বদা তৈরি থাকে, প্রচুর ঝগড়াটে। এই কাহিনী রুবি আপু জানতে পারে, চলে আসে কলেজে, ওয়ার্নিং দিয়ে গেছে সুমনাকে। তারপর মেয়েটার শিক্ষা হয়নি। এই মেয়ের লাগবে তন্ময় ভাইয়ের শক্ত হাতের শক্ত চর। ঠিক এবার আসুক ফিরে তিনি, এই সুমনাকে তার শক্ত হাতের চর না দিলে তার সাথে কথা নেই, নির্লজ্জ মেয়ে মানুষ। আজ বিকেল থেকে কানাকানির মাধ্যমে জানলাম তন্ময় ভাই বাড়িতে আমাদের বিয়ের বিষয়ে জানিয়েছেন। যেদিন আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সেদিন তিনি বাড়ি ফিরবেন। এতদিন এই বিষয়ে বিন্দু মাত্র ধারণা ছিল না আমার, এমনকি দীপ্ত, রুবি আপু তাদেরও ধারণা নেই, গোপন বিষয় ছিল। তিনি যখন জেদ ধরেছেন তার মানে যেই বিষয়ে জেদ ধরেছেন তা পূর্ণতা পাবে। বৃহস্পতিবার রাত 10টার দিক বড় চাচ্চু ডেকে পাঠালেন। আমি তো শিওর বিয়ের বিষয় নিয়ে কথা বলবেন। যখন ড্রয়িং রুমে পৌঁছালাম সকলে উপস্থিত। চাচ্চু ইশারা করলেন তার পাশে বসতে, বসলাম। আমার বাম পাশে বাবা বসে, আর চোখে বাবাকে দেখে নিলাম তিনি হাসছেন। চাচ্চু আমাকে সোজা সাপটা প্রশ্ন করলেন, অরু, বিয়ে নিয়ে তোমরা কোনো চিন্তা ভাবনা আছে? চুপ রইলাম। আসলেই বড় চাচ্চুর সামনে জবান বন্ধ হয়ে আসে, রুহু কাঁপে, একটি শব্দ উচ্চারণ করার সামর্থ্য থাকে না। রুবি আপু তো ঠিকই বলেছিল। জবাব না পেয়ে চাচু হাসলেন, আবারও বললেন, তোমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত হবে, তুমি যা বলবে সেটাই হবে। তন্ময় তোমার পছন্দ করে, তাই তাকে বাধ্যতামূলক বিয়ে করতে হবে, তার মানে নেই কোনো বা আমরা তোমার আপনজন সেটা ভেবে রাজি হবে যে সেটাও না। তোমার যদি তন্ময়কে পছন্দ না হয় নির্ভয়ে জানাতে পারো, বা অন্য কাউকে পছন্দ করো কি না
সেটাও জানাতে পারো। তোমার সুখ সর্বপ্রথম আমাদের জন্য। বোঝা গেল? মাথা দোলালাম, গলা শুকিয়ে আসছে। এই কথায় ফাঁসলাম। বাবা মাথায় হাত রাখলেন, ধীরে প্রশ্ন করলেন, তন্ময়কে কেমন লাগে তোমার? তুমি তাকে শুধু একজন ভাইয়ের নজরে দেখো? কি জবাব দিব? আমার চুপ থাকা দেখে ছোট চাচু ছোট শ্বাস ফেললেন। আমতা আমতা স্বরে জবাব দিলাম, আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই। বড় চাচু শান্ত কণ্ঠ, অথচ সেই কণ্ঠে আমার হার্টবিট 100 বেগে দৌড়াচ্ছে। সারা জীবন তুমি যার সাথে থাকবে তার সিদ্ধান্ত আমরা কিভাবে নেব? তার মানে তোমার কোনো আপত্তি নেই তন্ময়কে মেনে নিতে? তুমি তাকে বিয়ে করতে রাজি? অনেকক্ষণ ঠায় বসে রইলাম, লজ্জায় জবাব দিতে পারছি না। বিশ্বযুদ্ধের শেষ পদক্ষেপ নিয়ে নিলাম। চোখ বুজে ক্রমাগত মাথা দোলালাম। কি করলাম সেটা নিজেও বুঝলাম না। সকলের হাসিতে কিছুটা লজ্জা পেলাম। রাতে তন্ময় ভাইকে কল করলাম। তার উপর আমি প্রচন্ড রেগে, বদমাইশ লোক আমাকে একা ফাঁসিয়ে দিল। কে বলেছে তাকে এমন তাড়াহুড়ো করতে? এই যে আজকে বিশ্বযুদ্ধের ময়দানে মরতে মরতে বেঁচে ফিরেছি, আর তিনি দিব্যি আয়েশ নিয়ে আছেন। তার যেহেতু বিয়ে করার তাড়া, তাহলে তিনি নিজের সকলের সমস্যা নিতেন ঘাড়ে। শুধু শুধু যন্ত্রণা দিলেন কতগুলো মাস। একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। তাকে একবার দেখার জন্য কতটা যন্ত্রণায় ভুগেছি, অথচ তার তো কোনো সমস্যা নেই। আমাকে না দেখলে তার কষ্ট হয় না, কিচ্ছু হয় না তার। তিনি ফোন ধরতেই মনের সব কথা ঝেড়ে ফেললাম। আপনি এমন কেন করলেন? হ্যাঁ, কোনো কাজ নেই নাকি আপনার? শুধু শুধু ঢাকায় পড়ে আছেন। আমি সব জানি। তার হাসির শব্দ, ইস, এটা হাসার সময়? তিনি কি জানেন না আমি সিরিয়াস, কতটা রেগে আছি তার উপর? তার আবেদনময়ী কণ্ঠ। খেয়েছিস? তার কথার জালে আজ পড়ব না। জবাব দিন, এগুলো করা কি দরকার ছিল? বিয়ে তো হবে, এই কারণে আপনি বাড়ি আসবেন না? জানেন কত মাস যাবত আপনি ফিরছেন না? পুরো 5 মাস 6 দিন যাবত ফিরছেন না। আপনি গলা ধরে আসছে আমার। কতটা মিস করেছি তার কোনো ধারণা আছে? তিনি কি অন্ধ, অবুঝ? আমার অনুভূতি কি তিনি বুঝেন না? তন্ময় ভাইয়ের হাসি বন্ধ হয়েছে, বরং ধীরে ধমক দিলেন, চুপ। কান্না করলে কিন্তু আর একদম ফিরবো না। কত বড় সাহস! খেয়ালই করলাম না যে আমি অলরেডি চুপ হয়ে গিয়েছি। লুকিয়ে লুকিয়ে হেসকি তুলছি। তার শান্ত কণ্ঠ, এত ইমোশনাল তুই? তা তো আমি জানতামই না। চুপ থাকলাম। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, ধীরে বলতে শুরু করলেন, কাউকে ছোট থেকে পছন্দ করাটা সুন্দর অনুভূতি হলেও সেটা পরিণতি ভিন্ন। কাউকে পছন্দ করা মানে তাকে সর্বদা দেখতে যাওয়া, ছুতে যাওয়া। এই আকাঙ্ক্ষাগুলো পূর্ণতা না পেরে মন শক্ত হয়ে যায়। আমারও হয়েছিল। এত বছরের শক্ত মন ইদানিং ভেঙে যাচ্ছে। তোকে দেখলে নিজের প্রতি যে কন্ট্রোল ছিল তা আজকাল নেই। দেখলি তো সেদিন কি করে বসলাম? একই বাড়ি, পাশাপাশি রুম। এই বিষয়টা খুবই কষ্টদায়ক। কিছু মাসের দূরত্বে যদি আমি তোকে সারা জীবনের জন্য পাই, তাহলে ক্ষতি কি? শেষ পর্যন্ত তিনি স্বীকার করলেন আমাকে পছন্দ করেন। সেটা নিজের মুখে বললেন। আর কি লাগবে? লজ্জা পাবো নাকি হাসবো? খুশি হব না? শুধু ফোন কান গুজে বসে রইলাম। রবি আপু এসেছে। তাকে এত খুশি আমি আগে দেখিনি। আমাকে নিয়ে নেচে কুদে বাড়ি আনন্দে ভরে তুলছে। কয়েকবার প্রশ্ন করতে গিয়েও পারছি না। তার তীব্র গানের কণ্ঠে, কি হলো? তিনি থেমে চেঁচাচ্ছে, আরো রে। কান চেপে ধরলাম, বসে পড়লাম বিছানায়। আপুর সাথে আমি পারবো না। শান্ত হলে নিজেই সব খুলে বলবে। হলো সেটা। কিছুটা শান্ত হতেই বিচলিত কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? বিয়ের ডেট ফিক্স হয়েছে 30 তারিখে। ওয়াও! আপু মাথায় থাপ্পড় দিলেন আমার। বোকা, তোরা তন্ময়ের বিয়ে সেদিনে হবে, একই কাজী দ্বারা। এবার আমার হাসি হারিয়ে গেল। জানতাম বিয়ে হবে, কিন্তু এতটা জলদি হবে সেটার ধারণা ছিল না। আপু আবারও আমাকে নিয়ে নাচতে শুরু করলেন। কিছুক্ষণের মাঝে দীপ্ত এসেও যোগ হলো। দুষ্টু গলায় বলছে, ভাবি বলবো না আপু? ওরু আপুর জায়গায় বলবো ভাবিপু। ছেলেটা এত পাকা যে বলার বাহিরে।
ও ঠিক আমাকে ভাবিপু ডাকতে শুরু করেছে। ড্রয়িং রুমে যখন টিভি দেখছিলাম সকলের সামনে বলল, ভাবিপু আইসক্রিম আনবো? কেমনটা লাগে? বড়মা হাসতে হাসতে বলছে। এই ফাজিল, এগুলো কি ধরনের ডাকা? দীপ্ত বড়দের মতো সোফায় বসে বড়মাকে বোঝাতে লাগলো। অরু আপু হচ্ছে আমার আপু, তেমনই তন্ময় ভাই হচ্ছে আমার ভাইয়া। যদি তাদের বিয়ে হয় তাহলে অরু আপু হবে ভাবি, তাই না? তো ভাবি আর আপু দুইটা মিলেই ভাবিপু। তেমনই তন্ময় ভাইয়ের ক্ষেত্রে হবে জিজু ভাই, কিন্তু তাকে শুধু ভাইয়া বলবো, না হলে তন্ময় ভাই দিবে এক চর। তাহলে কি সত্যি আমি খুব শীঘ্রই দীপ্তর ভাবিপু হয়ে যাব? বিয়ের বাকি 5 দিন। তন্ময় ভাই কাল সকালে আসবে 8টায়। আমাকে নির্দেশ দিয়েছেন তিনি এসে যেন আমায় ড্রয়িং রুমে দেখতে পান। ইস, এত সোজা! পাগলের মতো কাঁদিয়েছে আমায়। 6 মাস দেখতে দেয়নি নিজেকে। আসুক, আমিও তাকে এটা শাস্তি দিয়ে ছাড়বো। জাহিল লোক, এই 6 মাসের মাঝে কেউ তন্ময় ভাইকে বাড়িতে ফেরাতে সক্ষম হয়নি। 3 মাসের ঊর্ধ্বে তিনি কখনো ঢাকা থাকেন না। এটাই তার প্রথম মাসের পর মাস ঢাকা থাকা। বড়মা খুবই দুঃখী। দিনে 2-3 বার ভিডিও কল করবে নিজের ছেলেকে। অবশ্য তখন আমি আর চোখে লুকিয়ে স্ক্রিনের দিক তাকাই, তাকে একবার দেখার আশায়। যাক, অবশেষে কাল সাহেব ফিরবেন। আনন্দে বুক কাঁপছে, তেমনি তার উপর ভীষণ অভিমান রয়েছে। এই অভিমান তিনি কিভাবে ভাঙাবেন দেখতে চাই আমি। কলেজ থেকে বেরোলাম ঘুরতে, সাথে রয়েছে মার্জি, এহসান। দৈনন্দিন জীবনে ঘোরাফেরা আমার ঠিক হয় না। ঘুরতে গেলে অনেক বাধা আসবে, বাধা আর বাধা। এভাবে জীবন উপভোগ করা যায়? একদম না। এই তো কিছুক্ষণের মাঝে কল আসবে তন্ময় ভাইয়ের। উচ্চস্বরে দিবেন এক ধমক আমায়। ধমকে বলবেন, তুই কি চাস তোর পা ভাঙি? হ্যাঁ, এগুলো পুরনো ব্যাপার স্যাপার, তার সব জানি। আমার ঘোরাফেরা তিনি একদম নিতে পারেন না। আরে নিজে ঢাকায় কি কি করে আমি কি নাক গলাই? কৈফিয়ত চাই না, কারণ আই এম এ ব্রড মাইন্ডেড পারসন। মার্জি নিচু স্বরে বলল। এই তো ফোনটা ওদের দুজনের সামনে ধরলাম, তারপর বললাম, জাদু দেখবি? এহসান ভুরু কুচকে ফেললো। এটা কোনো কথা? ধুর গাধা, দেখ এখনই আমার ফোনে কল আসবে। মার্জি ভ্যাঙালো। তৎক্ষণাৎ কল এলো। আমি মুখে বাঁকা হাসি, চোখ টিপ মেরে জবাব দিলাম, এটা হচ্ছে আরুর জাদু। আচ্ছা, কি বুঝলি? ফোন রিসিভ করলাম। তার কণ্ঠস্বর শান্ত। আগেকার মতো গরম কণ্ঠে ধমক দেননি, বরং ধীর আওয়াজে প্রশ্ন করলেন, কোথায় তুই? বাহ, এত পরিবর্তন! সাব্বাস তন্ময় সাহেব, এমন পরিবর্তন আপনার হতে নিয়মিত চাই। ভাব নিয়ে বললাম, আপনার কি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস আমার? তন্ময়ের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? কে আপনি ভাইয়া? অপর পাশে কেউ তন্ময় ভাইকে ডাকছেন। সে ধীরে জবাব দিলেন, কথা বলছি, একটু পর আসছি। তারপর আমাকে বললেন, তোর জামাই? ইস, বললেই হলো। আর মাত্র 5 দিন, 5 দিন যেতে দে। লজ্জা পেলাম, তাকে টের পেতে দিলাম না। আর চোখে তাকালাম কৌতূহল মার্জির দিক। আপনাকে বিয়ে করব কে? তার হাসির শব্দ। ফোনে এত সাহস দেখাচ্ছিস? সামনে আসলে তো চোখে চোখ রাখতে পারিস না। কালকে আসছি, সামনে এগুলোই বলতে না পারলে না, দেখবি তোর কি করি। ঢোক গিলাম, সাহস জোগালাম। কি করবেন আপনি? ভয়ে আমার সামনেই আসবেন না? তিনি হাসলেন। এখন ব্যস্ত আছি, রাতে কথা বলবো। বাড়ি যা, এখনই বাড়ি যাবি। হ্যাঁ তো যান, বিজি থাকুন, আপনাকে ধরে বসে নেই আমি। দিলাম কল কেটে। কি একটা অবস্থা! কলে থেকে কোনো কল দিল না, যাও দিল বলে কি বিজি? থাক বিজি, জন্মের মতো বিজি থাক। কথা বলতে কে বলেছে? শয়তান। কিছুক্ষণ পর আবারও কল দিলেন। ভাবলাম ধরবো না, কিন্তু মন কি মানে? ধরে ফেললাম। বলুন, সে এক্সপ্লেইন করলেন খুব ধীর আওয়াজে। অনেক দিনের জন্য ফিরছি, মাসখানেক। তার জন্যই এখানকার সব কিছু সামলে আসতে হচ্ছে। তারপর আর অভিযোগ পাবি না। আপাতত লক্ষ্মী মেয়ের মতন বাড়ি যাবি, ওকে?
কিউট। মন ভালো হয়ে গেল, নিমিষেই পৃথিবীর সব ভালো লাগতে শুরু করলো। বাড়িতে গিয়ে দেখলাম রুবি আপু রূপচর্চায় ব্যস্ত। সামনে বিয়ে, নতুন বধূকে অবশ্যই গর্জিয়াস লাগতে হবে। আপু আমাকে তাড়া লাগালেন। কেন? কেন মানে সামনেই তোর বিয়ে, রূপচর্চা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বড়মা হাসলেন, ডাইনিং সাজাতে সাজাতে বললেন, পরের বাড়ি তুই যাবি, ওরও না। ও রূপচর্চা করলেও এখানেই, না করলেও এখানেই। তা ঠিক, তারপরও বিয়ে তো একবারই হবে, তাই না? আরো আমি করব, রাতে রূপচর্চা করব। এখন ঘুম ধরেছে। দীপ্ত উপর থেকে দৌড়ে আসছে, হাতে ড্রয়িং বুক। রুবি আপু পাশে বসে বলল, রূপচর্চা করে কি হবে? সেই তো পেতনিই দেখাবে। আমি আলগোছে উপরে উঠে যাই, না হলে আমাকেও হেনস্থা করবে। হলেও সেটা। দীপ্ত শব্দ করে আমাকে ইঙ্গিত করলো। ভাবিপু, কলেজ কেমন লাগলো? লজ্জা আর লজ্জা। আমি দৌড়ে উপরে এলাম। এই ছেলে কি আমাকে মেরে শান্তি হবে? উফ। রাতে দরজা শক্ত করে লাগালাম। তিনি সকাল 8টায় চলে আসবেন। সামনে যাব না তার, শুধু আমি লুকিয়ে দেখব তাকে। কিন্তু তাকে আমাকে দেখতে দিব না, একদম না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলাম, ঘুম আসছে না, প্রচন্ড অস্থির লাগছে। ফোন হাতে নিলাম, ছবিগুলো দেখতে লাগলাম। এগুলো সেদিনের ঘুরতে যাওয়ার ছবি। এক এক করে দেখতে গিয়ে অনুভব করলাম বুক কাঁপছে তীব্রভাবে ক্রমাগত। বাড়িতে হইচই, নিশ্চয়ই তন্ময় এসে গেছেন। হালকা করে দরজা খুললাম। এভাবেও আমার সারা রাত ঘুম হয়নি। এতক্ষণ যাবৎ ঘড়ির দিক তাকিয়েছিলাম, কখন লোকটা আসবে। সময় যেন যাচ্ছিলই না। আজ অবশেষে তিনি এসেছেন। নিচে নেমে বড়মার রুমের দরজার সামনে লোকালাম। এখান হতে তাকে সরাসরি দেখা যাচ্ছে। লোকটা কি আরো সুন্দর হয়ে এলো? কি সাংঘাতিক দেখাচ্ছে। বড়মার আদুরে কান্না। ছেলের কাছে অভিযোগ করে যাচ্ছেন। দীপ্তর তন্ময় ভাই ডাকটা অপরিসীম মিষ্টি শোনাচ্ছে। বড় চাচ্চুর গম্ভীর অসহায় কণ্ঠ, তোমাদের হয়েছে, ছেলেটাকে রুমে যেতে দাও। তন্ময় ভাই আশেপাশে তাকাচ্ছেন। মাথা দরজার পেছনে লোকালাম। দেখে ফেললে সর্বনাশ। শেষ আমি আলগোছে উপরে উঠে এলাম। দ্রুত দরজা আটকে ফেললাম। কিছুক্ষণের মাঝে দরজায় নক। তন্ময় ভাই সেই এত আওয়াজ করে নক করেন। খুলবো না, তুই যা ভাগ। দ্বিতীয়বার আর নক আসলো না। কি হলো? মাত্র একবার নক করলো। আমাকে দেখার উত্তেজনাও নেই। এই তার ভালোবাসার নমুনা? তখনই মেসেজ টোন বেজে উঠল। দ্রুত চেক করলাম তন্ময় ভাইয়ের মেসেজ। হোয়াটস রং উইথ বড়? কি বলেছিলাম আমি? কি বলেছিলাম আরু? বলতে থাক, রিপ্লাই দিব না। টেবিলে বসলাম, খাতার পেজে বড় বড় অক্ষরে লিখলাম, আমার মাথা ব্যথা করছে, ঘুম প্রয়োজন, ডোন্ট ডিস্টার্ব। দ্রুত এটা দরজায় লাগাতে হবে, না হলে জ্বালাতে চলে আসবে রুবি আপু আর দীপ্ত। ব্যাস, লাগাতে যাব তখনই দীপ্তর আওয়াজ, ভাবিপু, তন্ময় ভাই এসেছি। এই অবাস্তবিক ছেলেটাকে কি করব? কয়েকটা মেইন জায়গায় থাপ্পড় দেব। ও লম্বা আওয়াজে আবারও চেঁচাচ্ছে, নিচে আসতে বলেছে ভাইয়া এক্ষুনি। খুলবো না, একদম খোলা যাবে না বললাম। মাথা ব্যথা, ঘুমাবো, কাউকে ডিস্টার্ব করতে না করে দে। কি? আমার একটা মাথা? দ্রুত না আসলে তোমার মাথা ফাটাবে। আমি গেলাম। ভয় দেখাচ্ছে? ভয় কে পায়? আমি তো পাই না। এবার দেখবো এই তন্ময় সাহেব কি করেন। পা উঁচু করে বসলাম, মুডে আছি। সুমনার বিয়ে ঠিক হয়েছে। পাত্রের বয়স 38, ডিভোর্সি, এক বাচ্চা আছে। কিন্তু ভীষণ বড় লোক, বলতে গেলে আমাদের থেকেও উচ্চবিত্ত পরিবার। লোকের 2-4টে শোরুম ঢাকায় অ্যাভেলেবেল। নিজেদের গাড়ির বিজনেস রয়েছে। আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেল। সুমনাকে কি মামা জোর করে বিয়ে দিচ্ছে? এমন একটা লোকের কাছে কেন বিয়ে দিচ্ছে? ডিভোর্স হয়েছে, আবার একজন বাচ্চাও আছে। লোকটা কি ভালো হবে? বড় লোক দেখলেই তো হবে না, লোকটা কেমন সেটাও দেখা প্রয়োজন। সুমনা এখনো বাচ্চা, ওর বাচ্চামি এখনো যায়নি। সম্পূর্ণ জেদ মেয়েটার মাঝে। এমন এক পরিবারে গিয়ে কি ও ভালো থাকবে? কলেজ পৌঁছে ওর সাথে কথা বলতে চাইলাম, ও বলল না, আমাকে দেখেও চলে যাচ্ছে। দ্রুত সামনে গিয়ে ওর হাত ধরলাম। সুমনা শোন না।
ঝাটকা মেরে হাত সরিয়ে ফেলল। রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হিংসা হচ্ছে? ভাবছিস ইস, সুমনার ফিউচার হাজবেন্ড তো ভীষণ বড় লোক। সুমনা আমার কথা শোন প্লিজ। এক প্রকার জোর করে ওকে বারান্দায় নিয়ে আসলাম। ওর হাত দুটো ধরলাম, বুঝিয়ে বলার চেষ্টা করলাম, তোকে কি জোর করে বিয়ে দিচ্ছে? ও হাসলো, আমার দিক বাঁকা চোখে তাকালো। কি ভাবছিস আমি ছ্যাঁচড়া? এখনো তন্ময় ভাই পেছনে ঘুরবো? আমারও প্রেস্টিজ আছে, ছেলেরা হাজার পিছু ঘোরে। যার সাথে বিয়ে হতে যাচ্ছে সে নিজেই প্রস্তাব পাঠিয়েছেন, পরিবার সহ আমি রাজি হয়েছি। হব না কেন? এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আমি তো জানতাম এই খবর শুনে তুই লাফিয়ে আসবি, কারণ তুই তো লোভী। আমার পছন্দের সব কাটতে চলে আসিস। ট্রাস্ট মি, আমি তোর ভালো চাই সুমনা। তুই যদি সেখানে ভালো থাকিস অবশ্যই আমি খুশি হব ভীষণ। তোর ঢং আমার সামনে দেখাস না, যত সব নোংরা। চলে গেল। এত জেদ দিয়ে কি হবে? শুধু নিজের সর্বনাশ, আর কিচ্ছু না। মেয়েটা কিছু বুঝতে পারছে না, অবুঝ। কলেজের পেছন দরজায় তন্ময় ভাই দাঁড়িয়ে, ভীষণ রেগে। আজকে আমাদের গায়ে হলুদ আর আমি কলেজ এসেছি, তার উপর তাকে বড্ড জ্বালিয়েছি। নিশ্চয়ই তিনি রেগে আমাকে দেখে চোখ রাঙালেন, কিন্তু সেগুলোর উপর নজর দিলাম না। আমার ভীষণ মন খারাপ আজ সুমনাকে নিয়ে। জেদের বসে কি মেয়েটা তার জীবন নষ্ট করে ফেলবে? তন্ময় ভাইয়ের সামনে যেতেই তার বুকে মাথা রাখলাম। তাকে কি বলবো সুমনার কথা? যেই লোকের সাথে সুমনার বিয়ে, তাকে কি তন্ময় ভাই চিনেন? নিশ্চয়ই চিনেন। তাহলে অবশ্যই তিনি জানবেন লোকটা কেমন। তার হাত ধীরে মাথায় স্পর্শ করলেন, প্রশ্ন করলেন, কি হয়েছে? আনমনে বলতে লাগলাম, সুমনা কি খুশি হবে সেখানে? যাকে বিয়ে করবে লোকটা কি ভালো হবে? তন্ময় ভাই পিঠে থাপ্পড় দিলেন খুব ধীরে। তুই তো নিজের নিয়ে ভাব, বিয়ের পর আমি তোর হাড় গোড় ভেঙে ফেলবো। তাও তার বুকে মাথা দিয়ে রাখলাম। তিনি আমাকে নিয়ে হাঁটা ধরলেন। আজ নেহাতি বেঁচে গেলি, না হলে খেতে এক থাপ্পড়। জবাব দিলাম না। কিছুটা যেতেই দ্রুত সোজা হলাম, বাজারের দিক চলে আসছি। তন্ময় ভাই হাসলেন। আমাকে ধরতে আসলে আরেকটু দূরত্ব বজায় রাখলাম। তিনি কাল একা আসেননি, বন্ধুদের নিয়ে এসেছেন। 4 জন এসেছেন, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিয়ের আয়োজন শেষ করে যাবেন। ওই তো দাঁড়িয়ে আমাকে দেখেই সালাম দিলেন। কি অবস্থা ভাবি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাড়িতে ফিরে মন খারাপ চলে গেল। তন্ময় ভাইয়ের মামাতো কাজিন সবগুলি এসেছে। আজ আর কারো মাঝে মন কষাকষি নেই, সকলে বেশ মিলে মিশে কাজে নেমে পড়েছে। তন্ময় ভাইয়ের রুম গোছানো হচ্ছে, আমাদের জন্য নতুন ভাবে রুম তৈরি করছে। তেমনি বাড়ি সাজানোর কাজ চলছে। আমাদের বাড়ির মাথাটা সম্পূর্ণ লাইটিং দ্বারা ঝলমলে। পাশের 4-5 বাড়ির আন্টিরা সারা সকাল থেকে এখানেই। তাদের অদ্ভুত কথাবার্তা শুনে আমি ওপর থেকে নামলাম না, অথচ তন্ময় ভাই বেশ সোফায় বসে তাদের এইসব কথা শুনে যাচ্ছেন। অবশ্য এটা বললে ভুল হবে, তাকে চেপে ধরে শোনানো হচ্ছে। বড় চাচু, বড় মা, ছোট চাচি মাত্র ফিরলেন। তারা মাসখানেক যাবৎ শপিং করে যাচ্ছেন। কাল পর্যন্ত এই শপিং চলতে থাকবে। দুপুর দিকে আপুর পাশাপাশি আমার গায়ে হলুদ হলো। সে কি কাণ্ড! বড় ছোট নেই, এদের নাচানাচি দিয়ে মহল্লায় চেঁচামেচি দিয়ে ভরপুর। গায়ে হলুদ শেষ হতেই বড়মা আমায় তার রুমে নিয়ে গেলেন। নিজে আমাকে কাপড় পরাতে সাহায্য করলেন। চুলের পানি মুছে দিচ্ছেন। নিমিষেই মায়ের অভাবটা কমে এলো। মন খারাপটা দ্রুত গায়েব হয়ে গেল। রাতে ছাদে আয়োজন করা হয়েছে, হই হল্লা দিয়ে ভরপুর। আমাকে বড়মা বলে গিয়েছেন সেখানে না যেতে, রুমে থাকতে। বিয়ের আগ পর্যন্ত তন্ময় ভাইয়ের সাথে দেখা না করাটা শ্রেয়। হাসি পেল। একই বাড়িতে আমরা খেতে গেলে বসতে গেলে দেখা তো হবেই। দেখা গেল তন্ময় ভাই নিজে এসে হাজির। হলুদ পাঞ্জাবি পরেছেন, তার গালে হলুদ। নিশ্চয়ই তাকে আবারও লাগিয়েছে। বাহ! হঠাৎ মনে এলো বড়মার আদেশ, দেখা সাক্ষাৎ বন্ধ।
দ্রুত বললাম, দেখা সাক্ষাৎ করা যাবে না। তন্ময় ভাই শুনেও শুনলেন না, ভুরু কুঁচকে বিছানায় বসলেন, হুকুম দিলেন, আজ আমি এই রুমে ঘুমাবো। পাঞ্জাবিটা একটু খুলে দিত। পড়লাম আকাশ হতে, আমার রুমে ঘুমাবে? বেরোন এক্ষুনি। সে আমাকে অবাক করে দিয়ে পাঞ্জাবি খুললেন, তারপর হাত পা মেলে বিছানায় শুয়ে পড়লেন। সম্পূর্ণ বিছানা নিজে নিয়ে ফেললেন। ভয়ে আমি দরজার দিক তাকালাম, কেউ নেই। যদি কেউ দেখে ফেলে? তাকে বললাম, আপনি নিজের রুমে যান না। তার জবাব নেই। ঘুমিয়ে পড়েছেন কি? কিছুটা এগোলাম, হঠাৎ টানে বেখেয়ালি ভাবে তার উপর পড়লাম। চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরলাম। সে এক ধ্যানে আমার দিক তাকিয়ে সামনে থাকা চুলগুলো সরালেন, ঘাড়ে ঠোঁট ছোঁয়াতেই ভূমিকম্পের মতো কাঁপতে লাগলাম। কিছুটা চেপে ধরলেন। হলুদের গন্ধ। চারণ, ভয়ে আমার জান যাচ্ছে। দরজা খোলা, যদি কেউ ভাবতে ভাবতে আইরিনের আওয়াজ। আমি দ্রুত লাফ দিয়ে উঠলাম। ততক্ষণে আইরিন চোখ বড়সড় করে বলল, লজ্জায় আর নেই আমি। তাকে চোখ রাঙালাম, অথচ তিনি উল্টো হয়ে ঘুমাতে চলে যাচ্ছেন। শ্বাস ফেলে আইরিনের পিছু গেলাম। ঝামেলা, উফ। রাতে ঘুমাতে হলো আপুর সঙ্গে। তন্ময় ভাই ঠিক আমার রুমে ঘুমালেন। বিয়ের দিন সকালে খবর পেলাম কাল রাত্রে সুমনার বিয়ে হয়েছে। নিজেরা মিলে, যেহেতু লোকটার এটা দ্বিতীয় বিয়ে, তাই অনুষ্ঠান করবে না, কবুল বলে তুলে নিবে। বোঝা গেল সুমনার শ্বশুর বাড়ির বড্ড তারা। মনটা বিষাক্ত হয়ে এলো। মামারা কি হিংসে করে এমন করছে? বিয়ে কি হিংসে করে করার জিনিস? তারা আর কতটা অবাস্তবিক হতে পারে? কিছুক্ষণ পরে বাবা হাতে জানলাম সুমনা নিজে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। ও আমাকে দেখাতে চাচ্ছিল যে এর থেকেও বড় ঘরে ও বিয়ে করতে সক্ষম। দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, মেয়েটা সুখী হোক। বিয়ের দিনটা গেল আমার নিজের রুমে। শুধু কার্টুনের মতো বসেছিলাম। বিউটিশিয়ান তার নিজের মতো সাজাতে ব্যস্ত। মাঝে কয়েকবার তন্ময় ভাইয়ের সাথে মেসেজ হলো। তিনি মনে হচ্ছে আমায় দেখার জন্য অস্থির। আমাদের বিয়েতে কান্নাকাটি কিছুই হলো না। কবুল বলার সময় কিছুটা সময় নিয়ে কবুল বলে ফেললাম। তন্ময় ভাই তো একেবারে কবুল 3 বার বলে ফেললেন। সেটা শুনে আমার নিজেরও হাসি থামাতে অক্ষম। অথচ রবি আপুর বিদায়ের সময় আমি কাঁদতে কাঁদতে অজ্ঞান। তখন আপুর অবস্থাও নাজেহাল, মেকআপ প্রায় হিমশিমের মুখে। ইব্রাহিম ভাই আপুকে গাড়িতে তুলতে অক্ষম। জোরপূর্বক তুলতে গিয়েও সে আপুর কিল ঘুষি খেয়েছেন 1000 বার, তবুও তুলতে পারেনি। শুধু তন্ময় ভাই গাড়িতে বসাতে সক্ষম। তখন তিনি আদুরে কণ্ঠে আপুকে তুলে দিয়েছেন। আপুর কাদার গতি বেড়ে গিয়েছে আরো। বলা যায় আমার আর তন্ময় ভাইয়ের বিয়েটা ছিল শান্ত, তেমনি আপুর বিয়ে ছিল অশান্ত। বিদায় হতে বাড়ি শান্ত, কান্নাকাটি শেষ। বাবা আমাকে জড়িয়ে ধরে মাথায় কয়েকটা চুমু খেয়েছেন। আমিও তাকে জড়িয়ে সোফায় বসে রইলাম। ক্লান্ত লাগছে, নির্ঘাত ঘুমিয়ে যাব, সেটাও হলো। বাবার কোলে ঘুমিয়ে পড়লাম বউরূপে। ঘুম কেটেছে ছোট চাচির আওয়াজে। বাড়িতে কেউ নেই। দীপ্ত, আইরিন সবগুলো আপুর সাথে গিয়েছে। চাচি ধমকে বললেন, তন্ময় রুমে, রাত হয়েছে, তুই এখনো শুয়ে আছিস যে? বাবা হাসছেন। সে উঠে চাচুদের সাথে বাইরে চলে গেলেন। তাদের অনেক কাজ রয়েছে। বড়মা এসেছেন সকল কাজ ফেলে। মাথায় কাপড় ঠিক করে দিলেন, বললেন, যা রুমে। অভ্যাসবশত আমি নিজের রুমে চলে গিয়েছিলাম। ফিরে চললাম তন্ময় ভাইয়ের রুমের দিক। উকি দিলাম, বুক কাঁপছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে আমার, এমন অনুভূতিতে শ্বাস আটকে আসছে। তন্ময় ভাই ফুলের সাজানো বিছানায় তাকিয়ে কয়েকবার ঘড়ির দিকেও নজর বোলালেন। বউয়ের আগে জামাই বসে, হাসিও পেল কিছুটা। সে আমাকে দেখতেই ধমকালেন, ড্রয়িং রুমে কি ঘুমানোর জায়গা? চোখ নিচে নামালাম। স্রোতের তীব্র অনুভূতি পেরিয়ে রুমে প্রবেশ করলাম। আজ হতে এই রুম আমারও। আমাদের দুজনের জবাব না পেয়ে তন্ময় ভাই সামনে আসলেন, মুখ উঁচু করে ধরলেন, শব্দ করে চুমু খেলেন পুরো মুখ জুড়ে। চোখ বন্ধ করে নেওয়া আমার তীব্র নিঃশ্বাস জানান দিচ্ছে আজ আমি নির্ঘাত শ্বাসকষ্টে মারা যাব।
শক্ত করে চেপে নিলেন নিজের সাথে। তার বুক কাঁপছে, বিড়বিড় করে বলা তার। আমার প্রেয়সী। তার মুখের ভালোবাসা শোনার আকাঙ্ক্ষা নিমিষেই চলে গেল।